হেমন্তের কাবুল মধ্যযুগীয় সম্প্রসারণে ফুলে ওঠে। ইংরেজিতে যাকে বলে মিডল এজ স্প্রেড, অর্থাৎ ভুঁড়িটা মোটা হয়, চালচলন ভরিক্কি ভরা। জব গমের দানা ফুলে উঠল, আপেল ফেটে পড়ার উপক্রম। গাছের পাতাগুলি পর্যন্ত গ্রীষ্মভর রোদ বাতাস বৃষ্টি পেয়ে মোটা হয়ে গিয়েছে। হাওয়া বইলে ডাইনি বাঁয়ে নাচন তোলে না, ঠায় দাঁড়িয়ে অল্প অল্প কাঁপে, না হয় থপ করে ঢাল ভেঙে গাছতলায় শুয়ে পড়ে। প্রথম নবান্ন হয়ে গিয়েছে, চাষিরাও খেয়ে দেয়ে মোটা হয়েছে। শীত কাতুরেরা দুটো একটা ফালতো জামা পরে ফেপেছে, গাধাগুলো ঘাস খেয়ে খেয়ে মোটা হয়ে উঠেছে। খড় চাপানো গাড়ির পেট ফেটে গিয়ে এদিক ওদিক কুটোর নাড়ি ছড়িয়ে পড়েছে। আর সফল হয়ে ফেঁপে ওঠার আসল গর্মি দেখা যায় সকালবেলার শিশিরে। বেহায়া বড়লোকের মতো কাবুল উপত্যকা কেবলই হীরের আংটি ঘুরিয়ে ফিরিয়ে দেখায়, ঝলমলানিতে চোখে ধাঁধা লেগে যায়। কিন্তু এসব জেল্লাই কাবুল নদীর রক্ত শোষণ করে। সাপের খোলসের মতো সেই নদী এখনো শুকিয়ে গিয়েছে। বাতাস বইলে বুক চিরে বালু ওড়ে। মার্কস তো আর ভুল বলেননি, শোষণ করেই সবাই ফাঁপে। যে পাগমান পাহাড়ের বরফের প্রাসাদে কাবুল নদীর জৌলুস, সে তার নীল চূড়াগুলো থেকে এক একটা করে সব কটা বরফের সাদা টুপি খসিয়ে ফেলেছে। আকাশ যেন মাটির তুলনায় বড্ড বেশি বুড়িয়ে গেল। নীল চোখে ঘোলাটে ছানি পড়েছে। পাকা পচা ফলের গন্ধে মাথা ধরে। আফগানিস্তানের সরাইয়ের চতুর্দিক বন্ধ বলে দুর্গন্ধ যেরকম বেরুতে পারে না, কাবুল উপত্যকার চারদিকে পাহাড় বলে তেমনি পাকা ফল ফসলের গন্ধ সহজে নিষ্কৃতি পায় না। বাড়ির সামনে যে ঘূর্ণিবায়ু খড়কুটো পাতা নিয়ে বাইরে যাবে বলে রওনা দেয়, সেও দেখি খানিকক্ষণ পর ঘুরে ফিরে কোনো দিকে রাস্তা না পেয়ে সেই মাঠে এসে সব শুদ্ধ নিয়ে থপ করে বসে পড়ে। তারপর একদিন সন্ধ্যের সময় এলো ঝড়। প্রথম ধাক্কায় চোখ বন্ধ করে ফেলেছিলুম। মেলে দেখি শেলির ওয়েস্ট উইন্ড কিডসের অটামকে ঝেঁটিয়ে নিয়ে চলেছে, সঙ্গে রবীন্দ্রনাথের বর্ষশেষ। খড়কুটো, জমে ওঠা পাতা, ফেলে দেওয়া কুলো সবই চলল দেশ ছেড়ে মুহাজরিন হয়ে। কেউ চলে সার্কাসের সঙের মতো ডিগবাজি খেয়ে, কেউ হনুমানের মতো লাফ দিয়ে আকাশে উঠে পক্ষীরাজের মতো ডানা মেলে দিয়ে, আর বাদবাকি যেন ধনপতির দল, প্রলেতারিয়ার আক্রমণের ভয়ে একে ওকে জড়িয়ে ধরে। আধ ঘন্টার ভেতরে সব গাছ বিলকুল সাফ। সে কি বিভৎস দৃশ্য! আমাদের দেশে বন্যার জল কেটে যাওয়ার পর কখনো কখনো দেখেছি কোনো গাছের শিকড় পচে যাওয়ায় তার পাতা ঝরে পড়েছে। সমস্ত গাছ ধবল কুষ্ঠরোগীর মতো ফ্যাকাশে হয়ে গিয়েছে। এখানে সব গাছ তেমনি দাঁড়িয়ে, নেঙ্গা সঙ্গীত আকাশের দিকে উঁচিয়ে। দু একদিন অন্তর অন্তর দেখতে পাই গোড় দিতে মরা নিয়ে যাচ্ছে। আব্দুর রহমানকে জিজ্ঞেস করলুম কোথাও মরক লেগেছে কি না। আব্দুর রহমান বলল, না হুজুর, পাতা ঝরার সঙ্গে সঙ্গে বুড়োরাও ঝরে পড়ে, এই সময় তারা মরে বেশি। ইতিমধ্যে খবর নিয়ে দেখলুম আব্দুর রহমান নয়, সব কাবুলেরই এই বিশ্বাস। আব্দুর রহমানের সঙ্গে এর মধ্যে আমার রীতিমতো হার্দিক সম্পর্ক স্থাপিত হয়ে গিয়েছে। তার জন্য দায়ী অবশ্য আব্দুর রহমানই। আমাকে খাইয়ে দাইয়ে রোজ রাত্রেই কোনো একটা কাজ নিয়ে আমার পড়ার ঘরের এক কোণে আসন পেতে বসে। কখনো বাদাম আখরোটের খোসা ছাড়ায়, কখনো চাল ডাল বাছে, কখনো কাঁকুড়ের আচার বানায়, আর নিতান্ত কিছু না থাকলে সব কোজরা জুতো নিয়ে রং লাগাতে বসে। আব্দুর রহমানের জুতো বুরুশ করার কায়দা মামুলি সায়েন্স নয়, অতি উচ্চাঙ্গের আর্ট। আমার দৃঢ় বিশ্বাস তার অর্ধেক মেহনতে মোনালিসার ছবি আঁকা যায়। প্রথম খবরের কাগজ মেলে তার মাঝখানে জুতা জোড়াটি রেখে অনেকক্ষণ ধরে দেখবে। তারপর দিয়াশলাইয়ের কাঠি দিয়ে কোথাও শুকনো কাদা লেগে থাকে তাই ছাড়াবে। তারপর লাগাবে ইঞ্জিনের পিস্টনের গতিতে বুরুশ। তারপর মেথিলেটেড স্পিরিটে ন্যাকড়া ভিজিয়ে বেছে বেছে যেসব জায়গায় পুরনো রং জমে গিয়েছে সেগুলো অতি সন্তর্পণে ওঠাবে। তারপর কাপড় ধোয়ার সাবানের ওপর ভেজা ন্যাকড়া চালিয়ে তাই দিয়ে জুতোর ওপর থেকে আগের দিনের রং সরাবে। তারপর নির্বিকার চিত্তে আধ ঘন্টাটা বসে থাকবে জুতো শুকাবার প্রতীক্ষায়। ওয়াশের আর্টিস্টরা যেরকম ছবি শুকোবার জন্য সবুর করে থাকেন। তারপর তার রং লাগানো দেখে মনে হবে প্যারিস সুন্দরীও বুঝি এত যত্নে লিপস্টিক লাগান না। তখন আব্দুর রহমানের ক্রিটিক্যাল মোমেন্ট, প্রশ্ন শুধু হলে সাড়া পাবেন না। তারপর বাঁ হাত জুতোর ভেতরে ঢুকিয়ে ডান হাতে বুরুশ নিয়ে কানের কাছে তুলে ধরে মাথা নিচু করে যখন ফের বুরুশ চালাবে, তখন মনে হবে বেহালার ডাক সাইটে কলাবোধ সমে পৌঁছাবার পূর্বে যেন দয়ে মুজে গিয়ে বাচ্চজ্ঞান শূন্য হয়ে গেছেন। তখন তার কথা বলার প্রশ্নই ওঠে না, সাবাস বললেও ওস্তাদ তেড়ে আসবেন।
সর্বশেষে মোলায়েম সিল্ক দিয়ে অতি যত্নের সঙ্গে সর্বাঙ্গ বুলিয়ে দেবে। মনে হবে দীর্ঘ অদর্শনের পর প্রেমিক যেন প্রিয়ার চোখে মুখে কপালে চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। প্রথম দিন আমি আপন অজানাতে বলে ফেলেছিলুম, সাবাস। একটি ৮-৯ বছরের মেয়েকে তারই সামনে আমরা একদিন কয়েকজন মিলে অনেকক্ষণ ধরে তার সৌন্দর্যের প্রশংসা করেছিলাম। সে চুপ করে শুনে যাচ্ছিল। যখন সকলের বলা কোয়া শেষ, তখন সে শুধু আস্তে আস্তে বলেছিল, তবু তো আজ তেল মাখিনি। আব্দুর রহমানের ঠিক সেই ভাব। গোড়ার দিকে প্রায়ই ভেবেছি ওকে বলি যে সে ঘরে বসে থাকলে আমার অস্বস্তি বোধ হয়, কিন্তু প্রতিবারেই তার স্বচ্ছন্দ সরল ব্যবহার দেখে আটকে গিয়েছি। শেষটা স্থির করলাম, ফার্সিতে যখন বলেছে এই দুনিয়া মাত্র কয়েকদিনের মুসাফিরি ছাড়া আর কিছুই নয়, তখন আমার ঘরে আর সরাইয়ের মধ্যে তফাৎ কোথায়? এবং আফগান সরাই যখন সাম্য মৈত্রী স্বাধীনতায় প্যারিসকেও হার মানায়, তখন কমরেড আব্দুর রহমানকে এই ঘর থেকে ঠেকিয়ে রাখি কোন হকের জোরে? বিশেষত সে যখন আমাকে সম্পূর্ণ উপেক্ষা করে বাদামের খোসা ছাড়াতে পারে, তবে আমি বা তার সম্বন্ধে উদাসীন হয়ে রাসায়ন ব্যাকরণ মুখস্থ করতে পারবো না কেন? আব্দুর রহমান ফরিয়াদ করে বলল, আমি যে মইনুস সুলতানের সঙ্গে টেনিস খেলা কমিয়ে দিয়ে রাসায়ন রাজদূতাবাসে খেলতে আরম্ভ করেছি, সেটা ভালো কথা নয়। আমি তাকে বুঝিয়ে বললুম যে মইনুস সুলতানের কোর্টে টেনিসের বল যেরকম শক্ত, এক মইনুস সুলতানে বাদ দিয়ে আর সকলের হৃদয়ও সেই রকম শক্ত। রাসায়ন রাজদূতাবাসের বল যেরকম নরম, হৃদয়ও সেরকম নরম। আব্দুর রহমান ফিসফিস করে বলল, আপনি জানেন না হুজুর, ওরা সব বেদিন, বেমজহব, অর্থাৎ ওদের সব কিছু ন দেবায় ন ধর্মায়। আমি ধমক দিয়ে বললুম, তোমাকে ওসব বাজে কথা কে বলেছে? সে বলল, সবাই জানে হুজুর, ও দেশের মেয়েদের পর্যন্ত হায়া শরম নেই, বিয়ে শাদী পর্যন্ত উঠে গিয়েছে। আমি বললুম, তাই যদি হবে তবে বাদশাহ আমানুল্লাহ তাদের এ দেশে ডেকে এনেছেন কেন? ভাবলুম এই যুক্তিটাই তার মনে দাগ কাটবে সবচেয়ে বেশি। আব্দুর রহমান বলল, বাদশাহ আমানুল্লাহ তো, বলে থেমে গিয়ে চুপ করে রইল। পরদিন টেনিস খেলার 2 সেটের ফাঁকে দেমিদফকে জানালুম প্রলেতারিয়া আব্দুর রহমান ইউএসআর সম্বন্ধে কী মতামত পোষণ করে। দেমিদফ বললেন, আফগানিস্তান সম্বন্ধে আমার বিশেষ দুশ্চিন্তা নেই, তবে তুর্কিস্তান অঞ্চলে আমাদের একটু আস্তে আস্তে এগোতে হচ্ছে বলে আমাদের চিন্তা পদ্ধতি কর্মধারা একটু অতিরিক্ত ঘোলাটে হয়ে আফগানিস্তান পৌঁছাচ্ছে। আমরা উপর থেকে তুর্কিস্তানের কাঁধে জোর করে নানা রকম সংস্কার চাপাতে চাইনি। আমরা চাই তুর্কিস্তান যেন নিজের থেকে আপন মঙ্গলের পথ বেছে নিয়ে বাকি রাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হয়। দেমিদফের স্ত্রী বললেন, বুখারার আমির আর তাঁর সাঙ্গপাঙ্গ শোষক সম্প্রদায় বলশেভিক রাজ্য প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে রাজ্যহারা হয়ে পালিয়ে এসে এখানে বাসা বেঁধেছে। তারা যে নানা রকম প্রোপাগান্ডা চালাতে কসুর করছে না, তা তো জানেনি। আমি কমিউনিজমের কিছুই জানি না, কিন্তু এদের কথা বলার ধরন, অবিশ্বাসী এবং অজ্ঞের প্রতি সহিষ্ণুতা, আপন আদর্শে দৃঢ় বিশ্বাস আমাকে সত্যই মুগ্ধ করল। কিন্তু সবচেয়ে বেশি মুগ্ধ করল রাজদূতাবাসের ভেতর এদের সামাজিক জীবন। অন্যান্য রাজদূতাবাসে বড় কর্তা, মেজকর্তা ও ভদ্রেতর জনে তফাৎ যেন গৌরীশঙ্কর, দুমকা পাহাড় আর উয়ের ঢিপিতে। এখানে যে কোনো তফাৎ নেই সে কথা বলার উদ্দেশ্য আমার নয়, কিন্তু পার্থক্য কখনো রূঢ় কর্কশ রূপে আমার চোখে ধরা দেয়নি। কত অপরাহ্ন, কত সন্ধ্যা কাটিয়েছি দেমিদফের বসবার ঘরে। তখন এমবিসিতে কত লোক সেখানে এসেছেন, পাপিরিসি টেনেছেন, গল্পগুজব করেছেন। তাদের কেউ সেক্রেটারি, কেউ ডাক্তার, কেউ কেরানি, কেউ আফগান এয়ারফোর্সের পাইলট। দেমিদফ স্বয়ং রাজদূতাবাসের কোষাধ্যক্ষ। সকলেই সমান খাতির যত্ন পেয়েছেন। জিজ্ঞেস না করে জানবার কোনো উপায় ছিল না যে কে সেক্রেটারি আর কে কেরানি। খোদ অ্যাম্বাসেডর অর্থাৎ রুশ রাষ্ট্রপতির নিজস্ব প্রতিভূ তাভারিশ স্ট্রেং পর্যন্ত সেখানে আসতেন। প্রথম দর্শনে তো আমি বগদানভ সাহেবের তালিম মতো খুব নিচু হয়ে ঝুঁকে শেক হ্যান্ড করে বললাম, আই অ্যাম অনার্ড টু মিট ইয়োর এক্সেলেন্সি। কিন্তু আমার চোস্ত ভদ্রতায় এক্সেলেন্সি কিছুমাত্র বিচলিত না হয়ে আমাকে জোরে হাত ঝাঁকুনি দিয়ে সঙ্গে সঙ্গে বা হাতখানা তলোয়ারের মতো এমনই ধারা চালালেন যে আমার সমস্ত ভদ্রস্থতা যেন 2 টুকরো হয়ে কার্পেটে লুটিয়ে পড়ল। মাদার দেমিদফ বললেন, ইনি রুশ সাহিত্যের দরদি। কোনো ইংরেজ বড় কর্তা হলে বলতেন, রিয়েলি, হাউ ইন্টারেস্টিং। তারপর আবহাওয়া কথাবার্তা পারতেন। স্ট্রেং বললেন, তাই নাকি? তাহলে বসুন আমার পাশে, আপনার সঙ্গে সাহিত্যালোচনা হবে। আর সকলে তখন আপন আপন গল্পে ফিরে গিয়েছেন।
স্ট্রেং প্রথমেই গোটা কয়েক চোখা প্রশ্নে জিজ্ঞেস করে আমার বিদ্যের চৌহদ্দি জরিপ করে নিলেন। তারপর পুশকিনের গীতিকাব্য রস আমাকে মূল থেকে আবৃত্তি করে শোনাতে লাগলেন। যে অংশ বেছে নিলেন সেও ভারী মরমিয়া। উনিয়েগিন সংসারের নানা দুঃখ নানা আঘাত পেয়ে তার প্রথমা প্রিয়ার কাছে ফিরে এসে প্রেম নিবেদন করছেন। উত্তরে প্রিয়া প্রথম যৌবনের নষ্ট দিবসের কথা ভেবে বলছেন, উনিয়েগিন, হে আমার বন্ধু, আমি তখন তরুণী ছিলুম, হয়তো সুন্দরীও ছিলুম। আমাদের দেশের রাধা যেরকম একদিন দুঃখ করে বলেছিলেন, দেখা হইল না রে শ্যাম আমার এই নতুন বয়সের কালে। আমি তন্ময় হয়ে শুনলুম। আবৃত্তি শেষ হলে ভাবলুম বরঞ্চ একদিন শুনতে পাবো স্বয়ং চার্চিল হেদোর পরে লঙ্কা ঠাসা চিনেবাদাম খেয়ে সশব্দে ডাইনে বায়ে নাক ঝাড়ছেন। কিন্তু মহামান্য ব্রিটিশ রাজদূত প্রথম দর্শনে অভ্যাগতকে কিটসের ইসাবেলা শোনাচ্ছেন। এ যেন শিলাজলে ভাসি যায়, বানরে সঙ্গীত গায়, দেখিলেও না করপ্রত্যয়। ব্রিটিশ রাজদূতকে হরহামেশাই দেখেছি স্ট্রাইপড ট্রাউজার আর স্প্যাট পরা। ভাবগতিক দেখে মনে হয়েছে যেন স্বয়ং পঞ্চম জর্জের মামাতো ভাই। নিতান্ত দৈব দুর্বিপাকে পড়ে এক দুশ্মনের পুরীতে বড় অনিচ্ছায় কাল কাটাচ্ছেন। কিডসকে অথবা কারা, পিছনে যখন বহু বচন এস রয়েছে, পাসপোর্ট চায় নাকি? বলে দাও, ওসব হবে টবে না। এমনকি ফরাসি রাজদূতকেও কখনো বগদানফের ঘরে আসতে দেখিনি। বেনোয়া তার কথা উঠলেই বলতেন। কার কথা বললেন? মিনিস্টার অব দি ফ্রেঞ্চ লিগ নেশন ইন কাবুল। মদিও, উনি হচ্ছেন মিনিস্টার অব দি ফ্রেঞ্চ লিগ নেশন ইন মাবুল। মাবুল অর্থ অভিধানে লেখে লুনি অফ হিজ নাট। স্ট্রেং বললেন তিনি রাজদূতাবাসের সাহিত্য সভাতে চেকভ সম্বন্ধে একখানা প্রবন্ধ পাঠ করেছেন। শুনে তো আমার চোখের তারা ছিটকে পড়ার উপক্রম। আরেকটা লিগেশনের কথা জানি, যেখানে চড়ুই পাখির শিকার সম্বন্ধে প্রবন্ধ চললেও চলতে পারে, কিন্তু চেকভ, বাই গেট স্যার। আমি বললুম, রাসায়ন শেখা হলে আপনার প্রবন্ধটি অনুবাদ করার বাসনা রাখি। স্ট্রেং বললেন, বিলক্ষণ, আপনাকে একটা কপি পাঠিয়ে দিব, কোনো সত্য সংরক্ষিত নয়। আমরা যতক্ষণ কথা বলছিলাম আর পাঁচজন তখন বড় কর্তার মুখের কথা লুফে নেবার জন্য চতুর্দিকে ঝুলে থাকেননি। ছোট্ট ছোট্ট দল পাকিয়ে সবাই আপন আপন গল্প নিয়ে মশগুল ছিলেন। আর সকলে কে নিয়ে আলোচনা করছিলেন ঠিক ঠিক বলতে পারিনি। তবে একটা কথা নিশ্চয়ই জানি যে তারা ড্রয়িং রুমে বসে চাকরের মাইনে, ধোপার গাফিলি আর মাখনের অভাব নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা চালাতে পারেন না। নিতান্ত ছোট জাত। শুধু কি আর তাই, এমনই বজ্জাত যে সে কথাটা ঢাকবার পর্যন্ত চেষ্টা করে না। সাথে কি আর ইংরেজের সঙ্গে এদের মুখ দেখা পর্যন্ত বন্ধ? ইংরেজ তখন মস্কো বাগে দূরবীন লাগিয়ে স্তালিন আর ট্রৎস্কি দলের মোষের লড়াই দেখছে আর দিন গুনছে ইউএসএস আর 13টা বাঁচবে কখন। এসব হচ্ছে 1927 সালের কথা। কবি বলেছেন, দিন যথা যায় দূর তীর্থ দর্শনের রাজেন্দ্র সঙ্গমে। আমানুল্লাহ ইউরোপ ভ্রমণে বেরোলেন। আমিও শীতের 2 মাসের ছুটি পেয়ে বেরিয়ে পড়লুম। কিন্তু সত্যযুগ নয় বলে প্রবাদের মাত্র আধখানা ফলল। আমি ইউরোপ গেলুম না, গেলুম দেশে। উল্লেখযোগ্য কিছু ঘটল না, কিন্তু ভারতবর্ষে দেখি আমানুল্লাহর ইউরোপ ভ্রমণ নিয়ে সবাই ক্ষেপে উঠেছে। আমানুল্লাহর সম্মানে প্রাচ্য ভারতবাসী যেন নিজের সম্মান অনুভব করছে। আমাকে ধরল হাওড়া স্টেশনের কাবুলি পাজামা আর পেশোয়ারের টিকিট দেখে। নয়তো লান্ডিকোটাল থেকে খবরও পেয়েছিল। তন্ন তন্ন করে সার্চ করলো অনেকক্ষণ ধরে, ঘুরিয়ে ফিরিয়ে দেখলো তারও বেশিক্ষণ ধরে, যেন আমি মেকিশিকিটা। কিন্তু আমি যখন কাবুলের কাস্টম হাউসে তালিম পেয়েছি, তখন ধৈর্যে আমাকে হারাতে পারে কোন বাঙালি অফিসার? খালাস পেয়ে অজানাতে তবু বেরিয়ে গেল। আচ্ছা গেরো রে বাবা। বাঙালি অফিসার চমকে উঠলেন, বললেন, দাঁড়ান, আপনি তো বাঙালি, তাহলে আবারও ভালো করে সার্চ করি। বললুম, করুন। আমার নাম কমলাকান্ত। দেশে পৌঁছে মাকে দিলাম এক সুটকেস ভর্তি বাদাম, পেস্তা। অষ্টগণ্ডা পয়সা খরচ করে কাবুল শহরে কেনা। মা পরমানন্দে পাড়ার সবাইকে বিলোলেন। পাড়া গাঁয়ে সে বোনটির বিয়ে হয়েছিল, সেও বাদ পড়ল না। কিন্তু থাক, 7 মাস কাবুলে কাটিয়ে একটা তথ্য আবিষ্কার করেছি যে বাঙালি কাবুলির চেয়ে ঢের বেশি হুঁশিয়ার। তারা যে আমার এই বই পয়সা খরচ করে কিনবে সে আশা কম। তাই ভাবছি এ 2 মাসের গর্ভাঙ্কটা সফর ই হিন্দ নাম দিয়ে ফার্সিতে ছাপাবো। তাই দিয়ে যদি 2 পয়সা হয়, কাবুলি কিনুক আর নাই কিনুক, উদ্যমটার প্রশংসা নিশ্চয়ই করবে। কারণ ফার্সিতেই প্রবাদ আছে, খরবাস ও খুকবাস ও ইয়াসগে মুর্দার বাস, খরচে বাসি বাস আম্মা আন্দকি জারদার বাস। হও না গাধা, হও না শুয়োর, হও না মরা কুকুর,
যা ইচ্ছে হও, কিন্তু রেখো রত্তি সোনার টুকুর। ফিরে দেখি সর্বত্র বরফ। দোরের গোড়ায় আব্দুর রহমান আর ঘরের ভেতরে গনগনে আগুন। আমি তখন শীতে জমে গিয়েছি। আব্দুর রহমান হাসি মুখে আমার হাতে চুমু খেলো, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে তার মুখ শুকিয়ে গেল। দাঁড়ান হুজুর বলে আমাকে কোলে করে এক লাফে উঠানে নেমে গেল। এক মুঠো পেঁচা বরফ হাতে নিয়ে আমার নাক আর কানের ডগা দিয়ে সেই বরফ ঘন ঘন ঘষে আর ভীতকণ্ঠে জিজ্ঞেস করে, চিনচিন করছে কি না। আমি ভাবলুম এও বুঝি পানশিরের কোনো জঙ্গলি অভ্যর্থনার আদিক্ষেতা। বিরক্ত হয়ে বললুম, চলো চলো, ঘরের ভেতর চলো, শীতে আমার হাড় মাস জমে গিয়েছে। আব্দুর রহমান কিন্তু তখন তার শালপ্রাংশ মহাবাহু দিয়ে আমাকে এমনই জড়িয়ে ধরে দোকানে বরফ ঘষছে যে আমি কেন, কিক্কর সিংহেরও সাধ্যি নেই সে বুচ্চচ্ছিন্ন করে বেরোতে পারে। আব্দুর রহমান শুধু বরফ ঘষে আর একটানা মন্ত্রোচ্চারণের মতন শোধায়, চিনচিন করছে, চিনচিন করছে। শেষটায় অনুভব করলুম সত্যি নাক আর কানের ডগায় ঝিঁঝি সারার সময় যেরকম চিনচিন করে সেরকম হতে আরম্ভ করেছে। আব্দুর রহমানকে সেই খবরটা দেওয়া মাত্র সে আমাকে কোলে করে আরেক লাফে ঘরে ঢুকলো, কিন্তু বসালো আগুন থেকে দূরে ঘরের আরেক কোণে। রোদে পোড়া মোষ যেরকম কাদার দিকে ধায়, আমিও সেই রকম আগুনের দিকে যতই ধাওয়া করি আব্দুর রহমান ততই আমাকে ঠেকিয়ে রেখে বলে, সর্বাঙ্গে রক্ত চলাচল শুরু হোক হুজুর, তারপর যত খুশি আগুন পোয়াবেন। ততক্ষণে সে আমার জুতো খুলে পায়ের আঙুলগুলো পরখ করে দেখছে সেগুলোর রং কতটা নীল। আব্দুর রহমানের চেহারা থেকে আন্দাজ করলুম নীল রঙের প্রতি তার গভীর বিতৃষ্ণা। ঘষে ঘষে আঙুলগুলোকে যখন বেশ বেগুনি করে ফেলল, তখন সে চেয়ার শুদ্ধ আমাকে আগুনের পাশে এনে বসালো। আমি ততক্ষণে দস্তানা খুলতে গিয়ে দেখি কামলি ছড়াতে চায় না, আঙুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে। দুষ্ট ছেলে যেরকম খাওয়ার সময় মাকে পেট কামড়ানোর খবর দেয় না, আমিও ঠিক সেই রকম আঙুল ফোলার খবরটা চেপে গেলুম। সরল আব্দুর রহমান ওদিকে আমার পায়ের তদারক করছে, আমি ওদিকে আগুনের সামনে হাত বাড়িয়ে আরাম করে দেখি কলা গাছ বট গাছ হতে চলেছে। ততক্ষণে আব্দুর রহমান লক্ষ্য করে ফেলেছে যে আমার হাত তখনও দস্তানা পরা। টমেটোর মতো লাল মুখ করে আমাকে শুধলো, হাতের আঙুলও যে জমে গিয়েছে সে কথাটা আমাকে বললেন না কেন। এই প্রথম তার রাগ দেখলুম। ভৃত্য আব্দুর রহমানের গলায় আমির আব্দুর রহমানের গলা শুনতে পেলুম। আমি চিঁচে করে কি একটা বলতে যাচ্ছিলুম, আমার দিকে কান্না দিয়ে বলল, চা খাওয়ার পরেও যদি দস্তানা না খোলে তবে আমি কাঁচি দিয়ে কেটে ফেলব। আমি শুধালুম, কি কাটবে, হাত না দস্তানা? আব্দুর রহমান অত্যন্ত বেরসিক। আমি আরও ঘাবড়ে গেলুম, কিন্তু শুধু আমি ঘাবড়াইনি। দস্তানা পর্যন্ত আব্দুর রহমানের গলা শুনে বুঝতে পেরেছে যে সে চটে গেলে দস্তানা দস্ত কাউকে আস্ত রাখবে না। চায়ের পেয়ালায় হাত দেবার পূর্বেই অক্টোপাসের পঞ্চপাশ খুলে গেল। সে রাত্রে আব্দুর রহমান আমাকে সাত তাড়াতাড়ি খাইয়ে দিয়ে আপন হাতে বিছানায় শুইয়ে দিল। লেপের তলায় আগেই গরম জলের বোতল ফ্লানেলে পেঁচিয়ে রেখে দিয়েছিল। সেটাতে পা ঠেকিয়ে আমি মুনি ঋষিদের সিংহাসনে পদাঘাত করার সুখ অনুভব করলাম। পেটের ভেতরে চর্বির ঘন সরুয়া, লেপে চাপা গরম বোতলের ওম আর আব্দুর রহমানের বাঘের থাবার ডলাই মলাই, তিনে মিলে এক পলকেই চোখের পলক বন্ধ করে ফেলেছিলাম। সমস্ত কাহিনীতে যে এত বাখানিয়া বললুম তার প্রধান কারণ আমার দৃঢ় বিশ্বাস এ বই কোনো দিন কারো কোনো কাজে লাগবে না। আর আজকের দিনে ভরতদণ্ডিন কমিউনিস্টরা যে বলেন যে আর্ট কাজে লাগে না, সে আর্ট আর্টই নয়। অর্থাৎ শিবলিঙ্গ দিয়ে যদি দেয়ালের মশারির পেরেক মোতা না যায় তবে সে শিবলিঙ্গের কোনো গুণই নাই, তার কপালে আগুন। তবুও যদি কোনোদিন পাকচক্রে ফ্রস্ট বিটেন হন তবে প্রলেতারিয়ার প্রতীক ওঝা আব্দুর রহমানকে স্মরণ করে তার দাওয়াই চালাবেন, সেরে উঠবেন নিশ্চয়, এবং তখন যেন আপনার কৃতজ্ঞতা আব্দুর রহমানের দিকে ধায়। আব্দুর রহমানের প্রাপ্য প্রশংসা আমি কেতাবের মালিক রূপে কেড়ে নিয়ে শোষক বুর্জুয়া নামে পরিচিত হতে চাইনি। পরদিন সকালবেলা দেখি 3 মাইল বরফ ভেঙে বৃদ্ধ মীর আশ্রম এসে উপস্থিত। বললেন, আত্মজনের বাচনিক অবগত হইলাম তুমি কল্ল রজনীর প্রথম জামে প্রত্যাবর্তন করিয়াছ। কুশল সন্দেশ কহ, সত্যাধিক্যে পথিমধ্যে অত্যধিক ক্লেশ হয় নাই তো? আমি আব্দুর রহমানের কবিরাজির শালঙ্কার বর্ণনা দিলে মীর আশ্রম বললেন, নাতি দীর্ঘ দিবস তথা সর্বরের প্রথম জামেই শতশ্চলক শকটারোহীকে শিশিরবিদ্ধ করিতে সক্ষম। কৃষাণু সংস্রব হইতে রক্ষা করিয়া তোমার পরিচারক বিচক্ষণের কর্ম করিয়াছে। অপিচ লক্ষ্য করো নাই স্বদেশে আতপ তাপে দগ্ধ হইয়া স্বগৃহে প্রত্যাবর্তন মাত্র সুশীলা জননীর তদ্দণ্ডেই শীতল জল পান করিতে নিষেধ করেন, আবগহন কক্ষ উন্মোচন করেন না,
সংকটদ্বয় আয়ুর্বেদের একই সূত্রে গ্রথিত। হক কথা। বললুম, ইউরোপে আমানুল্লাহর সংবর্ধনা নিয়ে হিন্দুস্তানের হিন্দু মুসলমান বড়ই গর্ব অনুভব করছে। মীর আসলম গম্ভীর কণ্ঠে বললেন, বিদেশের সম্মানপ্রাপ্ত নৃপতির সম্মান স্বদেশে লাঘব হয়। এ যেন চাণক্য শ্লোকের দ্বিতীয় ছত্র। ভাবলুম, জিজ্ঞেস করি, মহাশয় ভারতবর্ষের কোন শাস্ত্র অধ্যয়ন করেছিলেন, মুসলমানি না হিন্দুয়ানি? কিন্তু চেপে গিয়ে বললুম, আমানুল্লাহ বিদেশের সম্মান পাওয়াতে স্বদেশের সংস্কার কর্ম করার সুবিধা পাবেন না। মীর আসলম বললেন, সংস্কার পঙ্কে যে নৃপতি কণ্ঠমগ্ন, বৈদেশিক সম্মান তার মুকুটের গুরুভার তাহাকে অধিকতর নিমজ্জিত করিবে। আমি বললুম, রানী সুরাইয়াকে দেখবার জন্য প্যারিসের ছেলে বুড়ো পর্যন্ত রাস্তায় ভিড় করে ঘণ্টার পর ঘণ্টা ঠায় দাঁড়িয়ে রয়েছে। মীর আসলম বললেন, ভদ্র, অদ্য যদি তুমি তোমার পদদয়ের ব্যবহার পরিত্যাগপূর্বক মস্তকোপর্পে দণ্ডায়মান হও, তবে তোমার মতো স্বল্প পরিচিত মনুষ্যর এম্বদ্বিধ বাতুলতা নিরীক্ষণ করিবার জন্য কাবুল হট্ট সম্মিলিত হইবে। আমি বললুম, কি মুশকিল, তুলনাটা আদপেই ঠিক হলো না। রানী তো আর কোনো রকম পাগলামি করছেন না। মীর আসলম বললেন, মুসলমান রমণীর পক্ষে তুমি অন্য কোনো বাতুলতা প্রত্যাশা করো? অবকণ্ঠন উন্মোচন করিয়া প্রশস্ত রাজ্য বর্তে কোন মুসলমান রমণী এবং বিধ অশাস্ত্রীয় কর্ম করিতে পারে? আমি বললুম, আপনি আমার চেয়ে ঢের বেশি কুরআন হাদিস পড়েছেন, মুখ দেখানো তো আর কুরআন হাদিসে বারণ নেই। মীর আসলম বললেন, আমার ব্যক্তিগত শাস্ত্রজ্ঞান এ স্থলে অবান্তর, পার্বত্য উপজাতির শাস্ত্রজ্ঞান এ স্থলে প্রযোজ্য, তাহা তোমার অজ্ঞাত নহে। আমি আলোচনাটা হালকা করার জন্য বললুম, জানেন, ফরাসি ভাষায় সুরির শব্দের অর্থ মৃদু হাসি। রানী সুরাইয়ার নাম, তাই প্যারিসের সকলের মুখে হাসি ফুটিয়াছে। মীর আসলম বললেন, আমির হবিবুল্লাহর নামের অর্থ প্রিয়তম বান্ধব। ইংরেজ শতবার এই শব্দার্থের প্রতি আমিরের দৃষ্টি আকর্ষণ করত, শপথ গ্রহণ করিয়াছে। কিন্তু যখন শত্রু হস্তের লৌহ কিলক তাহার কর্ণকুহরে প্রবেশ করিবার উপক্রম করিল, তখন হবিবুল্লাহর কোন হবিব তাহাকে স্মরণ করিল? অপিচ হবিবুল্লাহর হবিববর্গই তাহাকে পুলসিরাতের প্রান্ত দেশে অকারণে অসময়ে দণ্ডায়মান করাইয়া দিল। আমি বললুম, ও তো পুরনো কাসুন্দি, কিন্তু ঠিক করে বলুন তো, আপনি কি আমানুল্লাহর সংস্কার পছন্দ করেন না? বললেন, বৎস, গুরুর পদসেবা করিয়ে আমি শিক্ষা লাভ করিয়াছি, আমি শিক্ষা সংস্কারের বিরুদ্ধে কেন দণ্ডায়মান হইব? কিন্তু আমানুল্লাহ যে ফিরিঙ্গি শিক্ষা প্রবর্তনাভিলাষী, আমি তাহা ভারতবর্ষে দর্শন করিয়া ঘৃণাবোধ করিয়াছি। কিন্তু ভদ্র, তোমার সুমিষ্ট চৈনিক জুস পরিত্যাগ করিয়া এই তিক্ত বিষের আলোচনায় কী লাভ্য? জুসপাত্রকে তুমি স্বদেশ হইতে আনয়ন করিয়াছ, গুরুগৃহের সুগন্ধ নাসারন্ধ্রে প্রবেশ করিতেছে। আমি বললুম, আপনার জন্যও এক প্যাকেট এনেছি। মীর আসলম সন্দিগ্ধ নয়নে তাকিয়ে বললেন, কিন্তু ভদ্র, শুল্কোদ্ধরণিকের ন্যায্য প্রাপ্য অর্পণ করিয়াছ সত্য। আমি বললুম, আপনার কোনো ভয় নেই, কাবুল কাস্টম হৌসকে ফাঁকি দেবার মতো এলেম আমার পেটে নেই। বিছানার ছাড় পোকাকে পর্যন্ত সেখানে পাসপোর্ট দেখাতে হয়, মাসুল দিতে হয়। আমি তাদের সব অন্যায্য দাবি দেওয়া কড়ায় গণ্ডায় শোধ করেছি। আপনাকে হারাম খাইয়ে আমি কি আখেরে জাহান্নামে যাব? মীর আসলম আমাকে শীতকালে কোন কোন বিষয়ে সাবধান হতে হয় সে সম্বন্ধে অনেক উপদেশ দিলেন। আব্দুর রহমানকে ডেকে ঘৃত লবণ তৈল তণ্ডুল বস্ত্র ইন্ধন সম্বন্ধে নানা সযুক্তি দিয়ে বিদায় দিলেন। খবর পেয়ে তারপর এলেন মৌলানা। আমি আমানুল্লাহর বিদেশের সম্মান পাওয়া আর সে সম্বন্ধে মীর আসলমের মন্তব্য তাকে বললুম। মৌলানা বললেন, আমানুল্লাহ যাদের কথায় চলেন তারা তো বাদশার সম্মানে নিজেদের সম্মানিত মনে করেছে। তারা বলছে, মুস্তফা কামাল যদি তুর্কিকে, রেজা শাহ যদি ইরানকে প্রগতির পথে চালাতে পারেন, তবে আমানুল্লাহই বা পারবেন না কেন? এই হলো তাদের মনের ভাব। কথাটা খুলে বলার প্রয়োজন পর্যন্ত বোধ করেন না, কারণ কোনো রকম বাধাও তো কেউ দিচ্ছে না। আমি বললুম, কিন্তু মৌলানা, কতকগুলি সংস্কারের প্রয়োজন আমি মোটেই বুঝে উঠতে পারি না। এই ধরো না, শুক্রবারের বদলে বৃহস্পতিবার ছুটির দিন করা। মৌলানা বললেন, শুক্রবার ছুটির দিন করলে জুম্মার নামাজের হিড়িকে সমস্ত দিনটা কেটে যায়, ফালতু কাজকর্ম করার ফুরসত পাওয়া যায় না। তাই আমানুল্লাহ দিয়েছেন সমস্ত বৃহস্পতিবার দিন ছুটি, আর শুক্রবারে জুম্মার নামাজের জন্য আধ ঘন্টার বদলে 1 ঘন্টা ছুটি। কিন্তু জানো, আমি আরেকটা কারণ বের করেছি। এই দেখো না, অ্যারোপ্লেনে যদি তুমি শান্তিনিকেতনে ছুটির দিন বুধবারে বেরোও, সেখানে পৌঁছবে ছুটির দিন বৃহস্পতিবারে, তারপর ইরাক পৌঁছবে শুক্রবারে, সেও ছুটির দিন। তার পরের দিন প্যালেস্টাইনে, সেখানে ইহুদিদের জন্য শনিবার ছুটি। তারপরের দিন রবিবার ইউরোপে,
তার পরের দিন সাউথ সি আইল্যান্ডে, সেখানে তো তামাম হপ্তা ছুটি। আমি বললুম, উত্তম আবিষ্কার করেছো, কিন্তু বেশ কিছু দিনের ছুটি নিয়ে এখানে এসেছো তো, তাহলে বরফ ভেঙে কাবুলে ফিরবে কি করে? মৌলানা বললেন, 2-1 দিনের মধ্যেই বরফের ওপর পায়ে চলার পথ পড়ে যাবে, আসতে যেতে অসুবিধা হবে না। কিন্তু আমি চললুম দেশে, বউকে নিয়ে আসতে। বেনওয়া সাহেব মত দিয়েছেন। তুমি কি বলো? আমি শুধলাম, বউ রাজি আছেন? মৌলানা বললেন, হ্যাঁ। আমি বললুম, তবে আর কাবুল অমৃতসরে প্লেবিসিট নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? তোমাদেরই তো ভাষায় রয়েছে বাপু, মিয়া বিবি রাজি, কিয়া করে কাজী। মনে মনে বললুম, বগদানভ গেছেন, তোমার দাড়িটির দর্শনও এখন পর্যন্ত আর কিছুদিনের তরে পাবো না। নতুন বইয়ের কাতব কান্তা হতে অন্তত 6টি মাস লাগার কথা। মৌলানা চলে যাওয়ার পর আব্দুর রহমানকে ডেকে বললুম, দাও তো হে কুর্সিখানা জানালার কাছে বসিয়ে, বাকি শীতটা তোমার ওই বরফ দেখেই কাটাবো। আব্দুর রহমানের বর্ণনা মাফিক সব রকমেরই তোড়সাড় পড়ল। কখনো পেঁজা পেঁজা, কখনো গাদা গাদা, কখনো ঘূর্ণিবায়ুর চক্কর খেয়ে 10 দিক অন্ধকার করে, কখনো আসচ্ছ জবনিকার মতো গিরি প্রান্তর ঝাপসা করে দিয়ে, কখনো অতি কাছে আমারই বাতায়ন পাশে, কখনো বহুদূরে সানুসৃষ্ট হয়ে, শিখর চুম্বন করে। আস্তে আস্তে সব কিছু ঢাকা পড়ে গেল। শুধু পত্র বিবর্জিত চিনার গাছের শাড়ি দেখে মনে হয় দাঁত ভাঙা পুরনো চিরুনিখানা ঠাকুরমা যেন দেয়ালের গায়ে খাড়া করে রেখে দিয়ে বরফের পাকা চুল এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন। কিন্তু আব্দুর রহমান মর্মাহত। আমাকে প্রতিবার চা দেবার সময় একবার করে বাইরের দিকে তাকায় আর আর্তস্বরে বলে, না হুজুর, এ বরফ ঠিক বরফ নয়, এর শহুরে বরফ, বাবুয়ানি বরফ। সত্যিকারে খাঁটি বরফ পড়ে পানশিরে। চেয়ে দেখুন, বরফের চাপে এখনো গেট বন্ধ হয়নি, মানুষ এখনো দিব্যি চলাফেরা করছে, ফেঁসে যাচ্ছে না। আব্দুর রহমানের ভয়, পাছে আমাকে বোকা পেয়ে কাবুল উপত্যকা তার ভেজাল বরফ গছিয়ে দেয়। নিতান্তই যদি কিনতে হয়, তবে যেন আমি কিনি আসল খাঁটি মাল, মেড ইন পানশির।